কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সেরা 10। জোট সম্ভাবনা জিয়ে রেখে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা বামেদের। 42-এর মধ্যে 16টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল সিপিএম। একটি করে আসনে ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসসি প্রার্থীরা দাঁড়াচ্ছেন। দমদম এই আসনটা হচ্ছে 16 নম্বর লোকসভা আসন। 16 নম্বর লোকসভা আসনে সিপিআইএম সুজন চক্রবর্তী, সুজন আগেও ছিল, এমপি ছিলেন। 22 নম্বর লোকসভার 22 নম্বর আসন যাদবপুর, সিপিআইএম সৃজন ভট্টাচার্য। 23 নম্বর আসন লোকসভার 23 নম্বর আসন কলকাতা দক্ষিণ, সিপিআইএম সায়রা শাহ হালিম উইমেন। হাওড়া 25 নম্বর লোকসভার আসন সিপিআইএম সব্যসাচী চ্যাটার্জি। আগে যে বললাম সৃজন ভট্টাচার্য, সায়রা শাহ হালিম এবং সব্যসাচী চ্যাটার্জি নতুন। সিএ নিয়ে এবার আসরে স্বয়ং অমিত শাহ। সিএ এর সঙ্গে এনআরসির যোগ নেই। অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যেই পার্থক্যই বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মমতাকে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ নিয়ে শাহকে পাল্টা জবাব তৃণমূল কংগ্রেসের। আইন পাশের 4.5 বছর পর লোকসভা ভোটের মুখে সিএর বিজ্ঞপ্তি জারি, জানিয়ে জোর বিতর্ক রাজনীতিতে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআইতে অমিত শাহের পডকাস্ট লাইভ, সেখানেই সিএ নিয়ে মমতাকে নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার অনুপ্রবেশ নিয়ে সোচ্চার হন। ममता जी को मैं खुली चुनौती देता हूं, इस कानून की धारा में से किसी की नागरिकता छीनने की एक धारा वो बता दे सार्वजनिक रूप से। সীমান্ত রক্ষার দায় কার? অনুপ্রবেশ মোকাবিলার সঙ্গে বাংলার ক্ষমতা দখলের সম্পর্ক কোথায়? প্রশ্ন তুলেছে তৃণমূল। যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে থাকেন যে বাংলায় ক্ষমতা এলে অনুপ্রবেশ রুখবেন, আরে অনুপ্রবেশ মানে বর্ডার, ওটা রাজ্য পুলিশ দেখে না। সিএ আইনে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, মনে করিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ममता जी को शरणार्थी और घुसपैठिए दो शब्द के बीच का अंतर ही मालूम नहीं है। তৃণমূলের পাল্টা জবাব, সামনে ভোট, তাই সিএর নামে ধর্মের তাস খেলছে বিজেপি। ধর্মের ভিত্তিতে ভাগ করতে যাওয়াটা অত্যন্ত বিপজ্জনক। মানুষ যদি বিপদে পড়েন, মানুষ যদি আশ্রয় চান, তার জন্য সরকারের একটা নীতি হতে পারে, কিন্তু মানুষের ধর্ম থেকে সেই নীতিটা হতে গেলে তখন সেটা নিয়ে তো মানবতার প্রশ্ন উঠবে। দেশের নাগরিকত্ব পেতে সিএ পোর্টালে অনলাইনে আবেদন করার কথা বলেছে কেন্দ্র। তৃণমূলের সতর্ক বার্তা, দরখাস্ত করলেই কাটা যাবে নাগরিকত্ব। কলকাতা টিভি। সিএ নিয়ে শাসক বিরোধী তরজা। নন্দীগ্রামে সিএ নিয়ে আবারও শাসক বিরোধী তরজা যা জারি রয়েছে। নন্দীগ্রামে শুভেন্দুর সিএ চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে। সিএতে কারোর নাগরিকত্ব গেলে পদত্যাগ করবেন বলে জানান শুভেন্দু অধিকারী। অন্যদিকে সকলের নাগরিকত্ব থাকলে মমতা পদত্যাগ করবেন কি? চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূল কংগ্রেস। সংশোধিত নাগরিকত্ব আইন চালু হলো গোটা দেশে। সিএ লাগু হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশ জুড়ে বিরোধীরা সোচ্চার এই আইনের বিরোধিতায়। এই পরিস্থিতিতে সিএ নিয়ে মমতা শুভেন্দুর পদত্যাগের লড়াই নন্দীগ্রামে। নন্দীগ্রামের গোকুলনগরে ভূমি রক্ষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু। শুভেন্দুর সিএ চ্যালেঞ্জ মমতাকে। সিএতে কারোর নাগরিকত্ব গেলে পদত্যাগ করব। সবার নাগরিকত্ব থাকলে আপনি পদত্যাগ করবেন তো? একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে রিজিগনেশনটা নিয়ে যাবেন। আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন? একটা লোকের নাগরিকত্ব যদি না যায় আপনি রেজিগনেশন দিতে পারবেন তো? প্রসঙ্গত মঙ্গলবারই স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি প্রচুর ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে সিএ নিয়ে। ধর্ম নির্বিশেষে কোনো ভারতীয় নাগরিকের নাগরিকত্ব কাড়া হবে না।
সিএ 2019-এর যোগ্য যে কোনো ব্যক্তি নাগরিকত্বের আবেদন করতে পারেন। ভোটের আগে সিএ লাগু করে আসলে গিমিক তুলছে বিজেপি, ধাপ্পা দেওয়ার চেষ্টা হচ্ছে। একের পর এক অভিযোগে সরব মমতা। কলকাতা টিভি। বাংলার রাজনীতিতে বেনজির ঘটনা, বঞ্চনার হিসেব নিয়ে মুখোমুখি তৃণমূল বিজেপি। বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবাস 100 দিনের কাজে কেন বঞ্চিত বাংলা? তৃণমূলের প্রশ্নে কোন শ্বেতপত্র দেবে বিজেপি? লোকসভা ভোটের মুখে বাংলা বঞ্চনাকে হাতিয়ার করে তুমুল রাজনৈতিক তরজা। পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। বৃহস্পতিবার বাংলা খবরের কাগজের প্রথম পাতা জুড়ে বিজেপির বিজ্ঞাপন, জানিয়ে তোলপাড়। বিজেপির দাবি কোটি কোটি টাকা রাজ্য সরকারকে কেন্দ্র দিয়েছে। কি রয়েছে বিজ্ঞাপনে? রাজ্য সরকারকে 5.36 লক্ষ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। আবাস যোজনায় 4.89 লক্ষের বেশি বাড়ির অনুমোদন। রাজ্য সরকার নির্দেশিকা অনুসরণ করেনি বলে আবাস যোজনা মনরেগার প্রকল্প আটকে। কেন্দ্রীয় সহায়তা গ্রহণে রাজ্য সরকারের অনীহা, তাই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছেন খোদ তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি লিখেছেন তিনি? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপি মিথ্যে অভিযোগ করছে। আমি বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করছি, আমার সঙ্গে মুখোমুখি বিতর্কে অংশ নিন। কত টাকা দিয়েছেন শ্বেতপত্র প্রকাশ করুন। 2021 সালে হেরে যাওয়ার পর আবাস এবং 100 দিনের কাজে বাংলাকে 1 টাকাও দেয়নি। আর এরপরই বিজেপি পোস্ট করে জানায় কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তির সঙ্গে মঞ্চ ভাগ করতে চায় না বিজেপি। পোস্টে তৃণমূলের জবাব, কিউ ডর গয়ে? কলকাতা টিভি। ভোটের আগে দলবদল অর্জুন সিং এর রেওয়াজ। 2019-এর পর 2024 ফের ভোটের পালে হাওয়া লাগতেই দল বদলালেন অর্জুন সিং। সেবার টিকিট না পেয়ে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন, জিতেও ছিলেন। এবার ফের তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে ফিরলেন অর্জুন সিং। ব্যারাকপুর থেকে তিনিই পদ্মপ্রার্থী, জিতবেন তিনি। পার্থভৌমিক কোনো ফ্যাক্টরি নয়, দাবি অর্জুন সিং এর। অর্জুন সিং বিজেপিতে যোগ দিতে তৃণমূলে ফিরলেন অর্জুন অনুগামীরা। 2019-এর পর 2024 ফের ফুল বদল অর্জুন সিং এর। 19-এ জিতেছিলেন, 24-এ পারবেন পদ্ম ফোটাতে। তৃণমূলের ব্রিগেড অর্জুনের স্বপ্ন ভঙ্গ করেছে। 10ই মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা যায় ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। টিকিট না পেয়ে সাময়িক অভিমান, তারপরেই তৃণমূলের সঙ্গ ত্যাগের সিদ্ধান্ত। সংবাদ মাধ্যমকে ল্যাজে খেলিয়ে শেষমেশ বিজেপিতেই অর্জুন সিং। এবারই প্রথম নয়। 2019-এর লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিং। বিজেপির টিকিটে শিল্পাঞ্চল থেকে ভোটে জিতেও যান তিনি। সাংসদ থাকাকালীনই ফের পুরনো দলে ফিরেছিলেন ব্যারাকপুরের সাংসদ। 2022-এর 22শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। 24-এ তৃণমূলের টিকিট না পেয়ে ফের পদ্মঘরে অর্জুন সিং। 2001 থেকে পরপর 4 বার ভাটপাড়া তৃণমূল বিধায়ক হন অর্জুন সিং। 2003-এর লোকসভায় তৃণমূল টিকিট দিলেও জিততে পারেননি অর্জুন। সিপিএম এর তড়িৎ বরণ তোপদারের কাছে পরাজিত হন তিনি। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানও হয়েছেন অর্জুন সিং। ছেড়ে কথা বলেননি কেউই, ধৈর্য রেখেছেন। লক্ষ্য যে লোকসভার টিকিটই তার ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন। টিকিট পাবেন না ভাবেননি। স্বপ্নভঙ্গ, এক রাস স্বপ্ন নিয়েই তাই ফের গেরুয়া শিবিরে ভাটপাড়ার 4 বারের বিধায়ক। তবে অর্জুনের টিকিট প্রত্যাশা নিয়ে কটাক্ষ শোনা গেছে খোদ তৃণমূল সুপ্রিমোর মুখে। তাঁর দাবি তিনি একা নন, শুক্রে তাঁর সঙ্গে তৃণমূল ছাড়বেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের তৃণমূলের আরো কয়েকজন, যাদের মধ্যে আছেন একজন বড় মাথাও। ব্যারাকপুর থেকে ভোটে জিততে মরিয়া অর্জুন সিং, তবে এবার বিজেপির টিকিটে। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10-এ এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। বাংলাকে কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে তৃণমূলের তোলা অভিযোগই মান্যতা পেল কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপনে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে প্রকাশিত কেন্দ্রের প্রচার সংস্থার বিজ্ঞাপনে রাজ্যকে তার প্রাপ্য না দেওয়ার কথা বস্তুত স্বীকার করে নিয়েছে কেন্দ্র। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্প বাবদ পাওনা অর্থ রাজ্যকে দেয়নি কেন্দ্র। তৃণমূলের দাবি 2021 সালে বিধানসভা ভোটে পরাজয়ের পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যকে তার প্রাপ্য অর্থ দেওয়া বন্ধ রেখেছে।
বৃহস্পতিবার খবরের কাগজে কেন্দ্রীয় প্রচার সংস্থা ডিএভিপি পশ্চিমবঙ্গে উন্নয়নে অঙ্গীকারবদ্ধ শীর্ষক একটি পাতাজোড়া বিজ্ঞাপন প্রকাশ করে। ওই বিজ্ঞাপনে দাবি করা হয়, রাজ্যে আবাস যোজনায় 4,89,000-এর বেশি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই বিজ্ঞাপনে রাজ্যের কিছু প্রকল্প কেন আটকে রয়েছে তারও ফিরিস্তি দেওয়া হয়। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার ক্ষেত্রে অযোগ্য বাড়ির জন্য নতুন বাড়ির অনুমোদন, যোগ্য প্রাপকদের নাম বাতিল ও সংবাদ মাধ্যমে প্রকাশিত বেনিয়মের খবরের ভিত্তিতে প্রকল্প আটকে রয়েছে বলে উল্লিখিত হয়েছে। একইভাবে 100 দিনের কাজের টাকা আটকে থাকার কারণ হিসেবে ভুয়ো কাজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া বা সদ্ব্যবহার শংসাপত্র প্রদানে ব্যর্থতাকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ সব ক্ষেত্রেই নানা কারণ দেখিয়ে রাজ্যকে যে তারা টাকা দেয়নি তা পক্ষান্তরে মেনে নিয়েছে কেন্দ্র। কলকাতা টিভি। সন্দেশখালীতে ফের ইডি তল্লাশি। শেখ শাহজাহানের বিরুদ্ধে আরো কিছু তথ্য প্রমাণ জোগাড় করতে বৃহস্পতিবার 7 সকালে ইডি হানা দেয় ধামাখালীর একটি বাজারে। তল্লাশির মাঝেই গ্রেফতার করা হয় শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী আইনুল মোল্লাকে। ঘণ্টা 7 তল্লাশির পর এলাকা ছাড়ে ইডি। লক্ষ্মীবারে সন্দেশখালীতে ইডির হানা। 7 সকালে সন্দেশখালীর 3টি জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকেরা। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এদিন ধামাখালীর একটি বাজারে তল্লাশি চালায় ইডি। জিজ্ঞাসাবাদ চলে শাহজাহান ঘনিষ্ঠ চিংড়ি ব্যবসায়ী ও ইমারতি দ্রব্যের ব্যবসায়ীদের বাড়িতে। তল্লাশি চলাকালীনই গ্রেপ্তার করা হয় শাহজাহান ঘনিষ্ঠ ইমারতি দ্রব্যের ব্যবসায়ীর আইনুল মোল্লাকে। প্রসঙ্গত 4 দিন সিবিআই মেয়াদ শেষে শেখ শাহজাহানকে বৃহস্পতিবারই আদালতে পেশ করেছে ইডি। জেরা চালানোর ঘণ্টা 3-এর মধ্যেই বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় আইনুলকে। এদিন সকালে দফায় দফায় আইনুল মোল্লা, গিয়াসউদ্দিন মোল্লা, রিন্টু মোল্লার বাড়িতে তল্লাশি চালায় ইডি। শেখ শাহজাহানের মোবাইল ফোনে মূলত যাঁদের সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে তাদের বাড়িতে এদিন তল্লাশি চালায় ইডি। আরশাদ মিয়া, আইনুল মোল্লা ও গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে তেমন কোনো নথি উদ্ধার না হলেও গোঁজপাড়ার বাসিন্দা নজরুল মোল্লা এবং তার ছেলে আব্দুল রশিদ মোল্লার বাড়ি থেকে কিছু নথি ও ডায়েরি ইডি উদ্ধার করেছে বলে খবর। ঘণ্টা 7 তল্লাশি চালানোর পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ইডি অফিসাররা। সঙ্গে কলকাতায় নিয়ে যাওয়া হয় আইনুল মোল্লাকেও। ধামাখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সন্দেশখালীতে ফিরে এসেছে শান্তি। স্বস্তিতে গ্রামের মহিলারা, সৌজন্যে রাজ্য পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী। এলাকার বিধায়ক থেকে তৃণমূল প্রার্থী সকলেই আশ্বস্ত করছেন ভোটারদের। এবার শান্তিপূর্ণভাবে ভোটদানের অপেক্ষায় এলাকার ভোটাররা। আর আতঙ্ক নয় সন্দেশখালীতে। এখন স্বাভাবিক ছন্দে বসিরহাটের দ্বীপ এলাকা সন্দেশখালী। শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে স্বস্তিতে গ্রামবাসীরা। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে খুশির হাওয়া দ্বীপ অঞ্চলে। জমি আন্দোলন, টাকা আত্মসাৎ, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগে উত্তাল হয়েছে সন্দেশখালী। সরবেরিয়া, আকুঞ্জিপাড়া, পাত্রপাড়া সহ বিভিন্ন এলাকায় গ্রামবাসীরা বলছেন আগের থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, শান্ত। প্রতিদিনের মতো দৈনন্দিন কাজে ব্যস্ত সন্দেশখালীর মানুষরা। এবার সুষ্ঠুভাবে নির্ভয়ে ভোট দিতে পারবেন বলেই মনে করছে এলাকার মানুষ। একটা ভয় ভয় লাগতো যে কি হবে কি না, এখন সেটা থেকে মুক্তি পেয়েছি আমরা। ভালো পরিস্থিতি এখন। এলাকা শান্ত, স্বাভাবিক বলছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো ও বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। সন্দেশখালীতে সেন্ট্রাল বাহিনী এসছে এবং আমরা দেখছি সন্দেশখালী শান্ত আছে। নদী যে ফেরি চলাচল ছিল সেগুলো স্বাভাবিক হয়েছে, মানুষ স্বাচ্ছন্দ্যে আছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে। এটুকু বলতে পারি সন্দেশখালী আগের থেকে শান্তিতে এবং সুন্দর আছে। আর অশান্তি চায় না সন্দেশখালীর মানুষ। এবার শান্তিপূর্ণভাবে ভোটদানের অপেক্ষায় এলাকার ভোটাররা। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এক দেশ এক ভোট। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্ট জমা পড়ল কেন্দ্রের কাছে। দেশে লোকসভা থেকে বিধানসভা ও স্বশাসিত সংস্থার নির্বাচন একসঙ্গে করার লক্ষ্যে গত সেপ্টেম্বরে কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি গড়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রায় 18,000 পাতার ওই রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দিলেন তাঁর পূর্বসূরি। সারা দেশে সর্বস্তরের নির্বাচন একসঙ্গে করার লক্ষ্যে গঠিত রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্ট জমা পড়তে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে।
2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারে এক দেশ এক ভোট নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দেশের সমস্ত বিরোধী দল এই নীতির বিরুদ্ধে গোড়া থেকেই সরব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা অবশ্য নিজেদের সিদ্ধান্তে অনড়। এই পরিস্থিতিতে গত সেপ্টেম্বরে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একসঙ্গে ভোট কার্যকর করার বিষয় খতিয়ে দেখার কমিটি গড়ে অমিত শাহের মন্ত্রক। একগুচ্ছ সুপারিশ সহ সেই উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্ট তৈরি করেছে কোবিন্দ কমিটি। 8টি পর্বে বিভক্ত মোট 18,000 পাতার সেই রিপোর্ট প্রত্যাশিতভাবেই কেন্দ্রের প্রস্তাবিত উদ্যোগের পক্ষেই সওয়াল করেছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ ওই রিপোর্ট আনুষ্ঠানিকভাবে তুলে দেন দ্রৌপদী মুর্মুর হাতে। লোকসভার সঙ্গেই রাজ্যগুলির বিধানসভা ভোট করানোর পক্ষে বিজেপির যুক্তি, এতে নির্বাচন বাবদ সরকারের খরচ কমবে। ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ বাধার মুখে পড়বে না। কলকাতা টিভি। সেরা 10 আজ এ পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।